এই কোভিড পরিস্থিতির মধ্যেই বাড়তে চলেছে দূরপাল্লার ট্রেনের ভাড়া। 1 টাকা 2 টাকা নয়, একেবারে শুরুতে 10 টাকা থেকে সর্বাধিক 50 টাকা পর্যন্ত দিতে হবে। সে না হয় দিলেন, কিন্তু কেন দিচ্ছেন বা কেন দেবেন জানেন কি? দেবেন তার কারণ দূরপাল্লার ট্রেনে এই বাড়তি যে ভাড়া আপনি গুনবেন তার থেকে নাকি স্টেশনের ডেভেলপমেন্ট বা উন্নয়ন হবে। এই স্টেশন ডেভেলপমেন্ট ফির টাকা হিসেবে যে টাকা নেওয়া হচ্ছে, বিশেষ করে এই কোভিড পরিস্থিতির মধ্যেই তা নিয়েই উঠছে প্রশ্ন। তার কারণ খুব স্পষ্ট, এদেশের রেল বাজেটকে ইতিমধ্যেই সাধারণ বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। আলাদা করে রেল বাজেট পেশ বা পাস নিশ্চয়ই হয়, পাস হয়, কিন্তু পেশ আর আলাদা করে হয় না, যা সার্বিকভাবে অন্য আর 5টা ডিপার্টমেন্টের মধ্যেই, অর্থাৎ সাধারণ বাজেটের অংশ। সেই নির্দিষ্টভাবে সেই নির্দিষ্ট মন্ত্রকের যে উন্নয়নের খরচা, তা তো আমার আপনার করের টাকা থেকেই আসে। সেই মন্ত্রকের উন্নয়নের খরচার জন্য আলাদা করে টিকিটের ভাড়ার সঙ্গে আপনি বা আমি পয়সা গুনব কেন? পরিষেবা নিলে টাকা দিতে হবে, ঠিক কথা, কিন্তু কোনটা নিচ্ছি? বাড়তি পরিষেবা যা আমার পাওয়ার কথা নয় এমন কিছু? সাধারণভাবে স্টেশনের আধুনিকীকরণ, স্টেশনকে ঝাঁ চকচকে করা, স্টেশনকে আজকের দিনের সঙ্গে সাযুজ্যপূর্ণ করা, যাত্রী স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে এগুলো তো রেলের কাজ। বাড়তি কোনটা নিচ্ছি? বলতে পারেন রেল স্টেশনে ওয়াইফাই ব্যবহার করতে গেলে ইউসেজ ফি দিতে হবে, কিন্তু ট্রেনে চড়বো, স্টেশন দিয়ে গিয়ে উঠবো, ট্রেন থেকে নামবো, স্টেশন দিয়ে বাইরে আসবো, এই আসা যাওয়ার পথে আমার দুধারে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একটা যাত্রী স্বাচ্ছন্দ্যপূর্ণ স্টেশন, যাতে এসকালেটর থাকার কথা, যাতে ফুট ওভারব্রিজগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ হওয়ার কথা, পা গলে পড়ে যাওয়ার কথা নয়, অথবা অপরিসর ফুটব্রিজে উঠতে নামতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার কথা নয়। এসবের জন্য বাড়তি টাকা গুনতে হবে। তাহলে আমার আপনার করের টাকায় কি হয়? কোন কাজে জাগে সেই টাকা? উঠছে প্রশ্ন। আমাদের একটি বিশেষ প্রতিবেদন। করোনা আবহে বাড়তে চলেছে দূরপাল্লা ট্রেনের ভাড়া। ঘুরপথে এই ভাড়া বাড়াতে চলেছে ভারতীয় রেল। রেল সূত্রে খবর, অতিরিক্ত 10 থেকে 50 টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি। বাড়তি ভাড়া দিতে হবে যাত্রীদের, সেই টাকাতে স্টেশনের মানোন্নয়ন। টিকিটের ওপর রেলের অতিরিক্ত দাম ধার্যে যাত্রীদের চাপ বাড়বে বলে মনে করছেন অনেকে। আমার মনে হয় যাতে লোকে ঘুরতে কম যায়, তার জন্যই আমার মনে হয় এটা গভর্নমেন্ট থেকে করছে, যাতে টিকিটের ভাড়া বাড়াচ্ছে। মানে কি, পাবলিক, নর্মাল পাবলিক যারা একটু লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস, তারা ওই ভাড়াটা দেখে তখন তারা একটু পিছু হাঁটবে, তখনই একটু লোক কমবে। যাদের ইনকাম কম, তা যারা মাল নিয়ে যাতায়াত করে, যারা শাকসবজি নিয়ে সকালবেলা যাতায়াত করে, তাদের তো অসুবিধা হবেই। নর্মালি মাসে প্রচুর ট্রাভেল করতে হয়, রাইট? এবার যদি যে ভাড়াটা চলছে তারপরে যদি এক্সট্রা বর্ধিত ভাড়া চালু করা হয়, তাহলে আমাদের পক্ষে খুবই অসুবিধা। এমনিতেই রিসেন্টলি মনে হয় আপনার প্ল্যাটফর্ম টিকিট, দূরপাল্লা ভাড়া সবই বেড়েছে। আমার বাড়ার কোনো কারণ আমি এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি না। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব রাজ্যের শাসক দল। কেন্দ্রীয় সরকারের বিষয়, রেলের ভাড়া বলে সর্বত্র আজকে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের আজকে দাম তো বরাবরই ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষের কথা আর কজন ভাবে, আর এই সরকার বারে বারে তা করে এসছে। সুতরাং এই নিয়ে আমি কি প্রক্রিয়া দিতে পারি? যদিও বিজেপি অবশ্য এই ভাড়া বৃদ্ধিকে অস্বাভাবিক হিসেবে দেখছে না। রেলওয়ে চলে জনসাধারণের টাকায়, সেটা ডাইরেক্ট টিকিট বাবদ নেওয়া হয়, নয়তো বাজেটারি প্রভিশন, মানে করদাতাদের যে টাকা জমা থাকে তার থেকে দেওয়া হয় কেন্দ্রীয় ব্যয়। সুতরাং হরে দরে একই জিনিস, যদি এই টাকাটা টিকিটের সঙ্গে না যোগ করে স্টেশন ডেভেলপমেন্টের টাকা যদি বাজেটারি প্রভিশন থেকে নেওয়া হয়, তাহলেও সেটা জনগণ। সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিলিয়েছে কেন্দ্র। আম আদমির করের টাকাতেই রেলের উন্নয়ন হয়, তার জন্য আলাদা করে ভাড়া বৃদ্ধির প্রয়োজন কেন? স্টেশনের মানোন্নয়ন আদৌ কি হচ্ছে তা কি দেখতে যাবেন না যাত্রীরা? তাহলে কেন অতিরিক্ত টাকা দেবেন তারা? এ নিয়ে একাধিক বিতর্ক ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। বছর কয়েক আগেই হুড়মুড়িয়ে বর্ধমান স্টেশনে ভেঙে পড়ার ছবিও দেখেছে রাজ্যবাসী। কোভিড পর্বে রেলের পরিকাঠামো ও সৌন্দর্যায়নে জোর দিয়েছে রেল মন্ত্রক।
সাঁতরাগাছি স্টেশন, বারুইপুর স্টেশনে অপরিসর জায়গায় দুর্ঘটনার ছবিও দেখেছে রাজ্যবাসী। দুর্ঘটনার পরই নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রশ্ন উঠছে, এবার সেই রক্ষণাবেক্ষণের খরচও আম আদমির পকেট থেকেই? রিপাবলিক বাংলা। ঠিক এগুলো নিয়েই কথা বলবো, বিতর্ক করব। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা থাকবেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, কিন্তু তার আগে বিতর্ক যা নিয়ে করব, অর্থাৎ আজকের মূল প্রশ্নগুলো। আমার অগ্নিবাণ এক, উন্নয়নের টাকা যাত্রী দিলে করের টাকা কোথায় যায়? যে প্রশ্ন তুলেছি আমরা তো নাগরিক হিসেবে দেশে কর দিই, সেই করের টাকা তাহলে কি হয়? অগ্নিবাণ দুই, 25 বছরে ভোট বাজেটেই কি, মানে ভোটমুখী বাজেটেই কি একটু একটু করে নিঃস্ব হয়েছে রেল, যার জেরে আজকে রেলের হাতে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। একটা 2 পয়সার কাগজ কিনতে গেলেও যাত্রীর কাছ থেকে তার খরচ উসুল করতে হয়। অগ্নিবাণ 3, নড়বড়ে পরিকাঠামোয় বাড়তি ফি কেন? গত কয়েক বছরে আমরা অসংখ্য ঘটনা দেখেছি যেখানে রেলের যে পরিকাঠামো ইতিমধ্যেই রয়েছে, যা ব্যবহার করতে গিয়ে প্রত্যেক দিন অনেক সময় মানুষকে জীবনের ঝুঁকি নিয়েও যাতায়াত করতে হচ্ছে স্টেশনের মধ্যে দিয়ে, অথবা রেলের কোনো পরিকাঠামো ব্যবহার করতে গিয়ে। সেই পরিকাঠামো ব্যবহার করবার জন্য যাত্রী বাড়তি ভাড়া কেন গুনবেন? আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। বিজেপির তরফ থেকে রয়েছেন মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোহিনুর মজুমদার, রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক, এবং অমিত ঘোষ, জেনারেল সেক্রেটারি, ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। আমি একেবারে প্রথমে অমিতবাবু আপনাকে দিয়ে আজকের বিতর্কটা শুরু করি। একজন রেল কর্মী হিসেবে আপনার কি মনে হয়, সত্যি সত্যি বাড়তি ভাড়া না নিয়ে, টিকিটের সঙ্গে এই টাকাটাকে যুক্ত না করে রেলের কি নিজের উন্নয়ন নিজে করে নেওয়ার কোনো সংস্থান আর আজকে নেই, কোনো টাকা নেই, অর্থ নেই? না, প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা করছেন সেটা হচ্ছে যে এটা ডাইরেক্টলি রেলের ভাড়া বাড়ছে না। ডাইরেক্টলি রেলের ভাড়া বাড়ছে না এই কারণে সরকারের হিম্মত নেই যে সে বাড়তি ভাড়া চার্জ করে। কারণ এখনো পর্যন্ত রেলে 5 টাকায় 20 কিলোমিটার যাওয়া যায়, যা একমাত্র রেলেই সম্ভব, অন্য কোথাও সম্ভব না। কিন্তু এইটা ঘুরপথে নিয়ে আসছে এই কারণে যে ঘুরপথে এটার কারণই হচ্ছে যে স্টেশন ডেভেলপিং এর অর্থগুলোকে পুরো বেসরকারি হাতে দেওয়ার জন্য, এবং সেই হাতে বেসরকারি রেলটাকে তুলে দিয়ে আম জনতার রেলকে বেসরকারি রেলে পরিণত করবার জন্য এটা একটা প্রচেষ্টা। এবং এই ঘুরপথের প্রচেষ্টা প্রথমেই যেমন দেখেছেন যে তেজস এক্সপ্রেসের ভাড়া বাড়িয়ে তেজস এক্সপ্রেস চালাতে পারেনি। আমাদের যে শতাব্দী, সেই শতাব্দীর ভাড়া ছিল যা, তেজস এক্সপ্রেসের ভাড়া তার 1.5 গুণ। এই ভাড়া বাড়াবার অথরিটি প্রাইভেট সেক্টরে নিজস্ব আছে, কিন্তু রেলের নিজস্ব সেক্টরে নেই। সেই জন্য এরা ঘুরপথে আগে রেলের ভাড়াটা বাড়িয়ে নিয়ে, প্রাইভেটের হাত দিয়ে রেলের ভাড়াটা বাড়িয়ে নিয়ে আম জনতা এটাকে দোষ দিয়ে এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে দোষ দিয়ে এরা সেই দোষ নিজের ঘাট থেকে ঝাড়তে চাইছে। এবং এই সরকার পুরোপুরি রেলটাকে বেসরকারীকরণ করতে চাইছে। ভারত নামে যা যা আছে তার মধ্যে সব থেকে বড় শিল্প এই রেল শিল্প। এই রেল শিল্পকে বেসরকারীকরণ করে দিলে স্থায়ী কর্মী আর রেলে কিছু থাকবে না, সমস্তটাই অস্থায়ী হয়ে যাবে, এবং এতে সেফটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিঘ্নিত হবে, এবং আম জনতার রেল আইএসসিদের রেলে পরিণত হয়ে যাবে। বেশ, আমি কোহিনুর মজুমদারের কাছে আসবো। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রতিক্রিয়া দিচ্ছেন, আমরা শোনালাম আমাদের সেই প্রতিবেদনে তার প্রতিক্রিয়া। যে আমি বলবো না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন করেছেন, নিশ্চিতভাবে তিনি বিরোধিতাই করেছেন, কিন্তু কোথাও যেন একটু হতোদ্যম মনে হচ্ছে আপনাদেরকে। কোনোভাবেই আটকাতে পারছেন না, কোনোভাবেই এই ভাড়া বৃদ্ধি, সার্বিকভাবে মূল্যবৃদ্ধি, কোনো কিছুকেই রুখতে পারছেন না। কিন্তু কোহিনুরবাবু, হতোদ্যম হলে চলবে কেন? সাধারণ মানুষ, এ রাজ্যের মানুষ, তারা নিশ্চিতভাবে এ রাজ্যের উন্নয়ন করবার জন্য আপনাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু এ রাজ্যের রেলপথে যে মানুষ যাতায়াত করেন, দূরপাল্লার ট্রেন মানে তো এখান থেকে দার্জিলিং যেতে গেলেও ভাড়া বাড়বে, এখান থেকে দীঘা যেতে গেলেও ভাড়া বাড়বে।
এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে ট্রেন ধরে কেউ রাজ্যের বাইরে যাবেন, বাড়তি ভাড়া দিয়েই হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে উঠতে হবে। আর এখানে আমার প্রশ্ন কোহিনুর বাবু, এই মানুষগুলো যখন আপনাদের কাছে জিজ্ঞাসা করবেন, এই বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় থাকা আপনাদের কাছে, যে কেন আপনারা আটকাতে পারছেন না, আপনাদেরকেও তো উত্তর দিতে হবে, বিরোধিতার জায়গা থেকেও তো উত্তর দিতে হবে। নিশ্চিত আমাদের কাছে রেল ভাড়া বাড়াটা আমাদের কাছে একটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। আমি শুধু আপনাকে অত দূরের কথা বলছি না, বর্ধমান থেকে ঘোষকারা যেতে গেলে যেটা লাগতো তার 3 গুণ এই মুহূর্তে লাগছে। দেখুন, রেল পরিবহনটা ব্যবহার করে কি, রেল পরিবহন ব্যবহার করে সব ধরনের মানুষ, এবং এই লোকাল ট্রেন, ডিএমইউ, ইএমইউ যে লোকাল ট্রেন গুলো আছে, সেই লোকাল ট্রেন গুলো ব্যবহার করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখেছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইজ্জত স্কিম ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যুব এক্সপ্রেস ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রকল্প ছিল, এবং লালু প্রসাদ যাদব আমরা গরিবরা তো দেখেছিলাম। তো সেইখানে দাঁড়িয়ে রেলকে সংস্কারটা এত আউটরাইট রাইটিস্ট পলিটিক্স, যে রেলকে এরকম সংস্কার করতে গিয়ে রেলকে সাধারণ মানুষের আওতা থেকে বার করে নিয়ে যাচ্ছে। দেখুন, একজন সাধারণ মানুষ তিনি দার্জিলিং যাবেন ঘুরতে, নিম্ন মধ্যবিত্ত মানুষ কি প্লেনে করে যান না, তারা ওই 45 মিনিটের প্লেনের বদলে তারা 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা ট্রেনে করে যান। সেই 12-14 ঘন্টার ট্রেনটাও যদি তার হাত থেকে কেড়ে নেওয়া হয়, আসলে এই সরকার তো গরিবের সরকার নয়, এই সরকার বড়লোক এবং কিছু শ্রেণীর সরকার। এবং এই সরকার অর্থনীতির নিরিখে এবং অর্থনীতি বাঁচানোর নিরিখে তো টাকা ফেল করেছে আমরা দেখেছি। তাই জন্য তো সরকারের কোনো হিউম্যান ফেস নেই, আউটরাইট সংস্কার করছে, রেলটাকে বিক্রি করে দিচ্ছে, এবং এটার সঙ্গে তারা ঘুরিয়ে বলবে যে আমাদের নন পারফর্মিং অ্যাসেট পাচ্ছি না, ব্যাংক দেউলিয়া হচ্ছে, রেলকে সাবসিডি দেওয়া যাবে না। সাবসিডিটা কোথায় দেবে আমরা কেউ জানি না। এবং তারপর তো যদি বলেন নরেন্দ্রবাবু যে রেলের ভাড়া বাড়ি কি ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হচ্ছে, কিচ্ছু ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হচ্ছে না। আপনি এক একটা স্টেশন গিয়ে দেখবেন সেখানে এখনো ভাঙা পড়ে আছে রেলের ওভারব্রিজ। আমরা সাঁতরাগাছির ক্ষেত্রেও দেখলাম যে কি হয়েছিল, ইনফ্রাস্ট্রাকচার নেই, মাঝে মাঝে লাইন চ্যুত হচ্ছে, অর্ধেক রেলের মাথার উপর ফ্লাইওভার পর্যন্ত হয়ে উঠতে পারেনি। তো স্বাভাবিকভাবে একদিকে ইনফ্রাস্ট্রাকচার, এমনকি শতাব্দীতে খাওয়াটাও আজকাল দেয় না, শতাব্দী রেস্টুরেন্টে প্যান্ট্রিটাও আজকাল নেই, জলের বোতলটুকু আপনাকে কিনে নিতে হয়। ভাড়াটা কিন্তু অপরিবর্তিত, ভাড়া কিন্তু বাড়েনি, কমেনি, তার জন্য প্যান্ট্রিটার জন্য ভাড়া কমেনি। এখন কিন্তু শতাব্দী, আমার মামাবাড়ি শিলিগুড়ি, শতাব্দীতে ফিরতে গেলে দেখা যায় জলের বোতলটুকু আপনাকে কিনে নিতে হচ্ছে। কিনে খেলে কোভিড হচ্ছে, আর ওরা দিলে কোভিড হবে না, এরকম একটা রেলের একটা আছে আর কি, রেলের একটা লজিক আছে। তো স্বাভাবিক দাঁড়িয়ে গোটাটাই হচ্ছে গরিব মানুষের পেটে লাথি মারা এবং গরিব মানুষের থেকে টাকা তুলে নেওয়া। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং ভারতের সংবিধান অনুযায়ী আমাদের কিছু করার নেই। আমরা চাইলে কাল থেকে রেল অবরোধ করতে পারি, দল যদি বলে আমরা রেল, পশ্চিমবাংলার রেলই চলবে। সাধারণ মানুষ এবং রেলকে কেন্দ্র করে যে অর্থনীতি, যে ফেরিওয়ালা, যে দুটো লজেন্স বিক্রি করে, দুটো জুতো পালিশ করে, কেউ চানাচুর বিক্রি করে, তাদের ক্ষতি হবে। তো সেটাও তো আমরা করতে পারবো না। নিশ্চিতভাবে নয়, নিশ্চিতভাবে সেরকম ধ্বংসাত্মক আন্দোলন আজকে কেউই চান না, কিন্তু মানুষ চান তার পকেট থেকে এই যে বাড়তি ভাড়াটুকু ঘুরপথে যাচ্ছে, যেটা ভাড়া বলে আসলে নেওয়া হচ্ছে না, সেটা বন্ধ হোক। আমি বিমল শঙ্কর নন্দ, বিজেপির তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন। দিলীপ ঘোষ আজকে বলেছেন, বিমল শঙ্কর বাবু, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, বর্তমান কেন্দ্রীয় অন্যতম সহসভাপতি, যে বাড়তি পরিষেবা নিতে গেলে বাড়তি ভাড়া গুনতেই হবে, গাঁটের করি খরচা করতেই হবে। আমি একবার দিলীপ বাবুর বক্তব্যটা শুনিনি, আমি তারপর আপনার কাছে আসছি বিমল শঙ্কর বাবু। দিলীপ ঘোষের বক্তব্য। রেল তো উন্নয়ন করেছে, তো একদিন ভাড়াও বিশেষ বাড়ায়নি, লোকাল ট্রেনে ভাড়া বাড়ায়নি। তো ডেভেলপমেন্ট যদি করতে হয় টাকা তো দিতে হবে, যারা সেই ডেভেলপমেন্টের লাভ নেবেন, পরিষেবা নেবেন, তাদের তো খরচা দিতে হবে। পশ্চিমবাংলার বাস ভাড়া কেউ জানেন কত? কিন্তু রেল তার পলিসিগতভাবে এটা নিয়েছে। আজকে এই গত 5-7 বছরের মধ্যে রেলের স্টেশন, রেলের প্ল্যাটফর্ম, রেলের পরিষেবার আমূল পরিবর্তন হয়ে গেছে। এখানে আমার পরপর কয়েকটা প্রশ্ন বিমল শঙ্করবাবু আপনার কাছে। এক, মানুষ পরিষেবা নেবেন কোনটা? বাড়তি তো নিচ্ছেন না। আমি শুরুই করেছিলাম যে ঠিক আছে, রেলওয়ে প্ল্যাটফর্মে যদি আমি ওয়াইফাই পরিষেবা পেতে চাই, তার জন্য কেউ ইউসেজ ফি নিচ্ছে, আমি এটা মানতে পারি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন হবে, এসকালেটার বসবে স্টেশনে স্টেশনে, রেলের যে ফুটব্রিজগুলো আছে সেগুলো যথেষ্ট সুপরিসর হবে, প্রশস্ত হবে, সাঁতরাগাছির মতো ঘটনা ঘটবে না, বারুইপুরের মতো ফাঁক গলে কেউ উপর থেকে নিচে পড়ে যাবে না। এটা তো রেলের আমাকে দেওয়ার কথা, প্রাপ্য। এটা দেওয়ার জন্য বা এটা পাওয়ার জন্য আমাকে কেন বাড়তি টাকা গুনতে হবে?
তাহলে যারা এতদিন টিকিটের টাকা দিয়ে যাতায়াত করে এই পরিষেবাগুলো পাননি এই 70-75 বছর ধরে, আমি কিন্তু বিজেপি কংগ্রেস চিনতে পারছি না এই মুহূর্তে বিমল শঙ্কর বাবু, তার কারণ মানুষ ব্যবহার করেছেন ভারতীয় রেলের পরিষেবা, পয়সা দিয়েছেন ভারতীয় রেলকে। আমি সেই সাধারণ মানুষের হয়ে বলছি, কার সরকার ছিল আমার জানার প্রয়োজন নেই। তাহলে কি ভারতীয় রেল তাদেরকে ওই বাড়তি টাকাগুলো ফেরত দেবে? যে টাকা নিয়েও তার প্রপোর্শনেট, তার জন্য যে পরিষেবাটা মানুষকে দেওয়া উচিত ছিল, এতদিন কথা ছিল, সেটা দিয়ে উঠতে পারেনি? না দেখুন, এরকম আমি যুক্তি কোনো কালে শুনিনি যে ভাড়া বাড়া মানে এর আগে যে পরিষেবাগুলো দেওয়া হয়নি তার হিসেব করে টাকাটা ফেরত দিতে হবে। কেন বাড়তি পরিষেবার জন্য যদি বাড়তি টাকা দিই, তাহলে এতদিন যে টাকা দিয়ে যে পরিষেবা পাইনি সে টাকা কেন ফেরত পাবো না? আমি আজ অব্দি শুনিনি এই যুক্তিটা নতুন শুনলাম আর যে যেখানে ভাড়া বাড়ানো হবে তার আগে সমস্ত পরিষেবার জন্য যে টাকা নেওয়া হয়েছিল টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। এটা ভালো, এটা নতুন নতুন বিভিন্ন রাজ্য বা কেন্দ্রীয় সরকারকে প্রস্তাবটা পাঠিয়ে দিলে ভালো হয়। এটা গেল প্রথম। দ্বিতীয় কথা, কতগুলো প্রসঙ্গ উঠেছে যে রেল একেবারে বেসরকারীকরণ করে ফেলছে কিনা। দ্বিতীয় কথা, বেসরকারীকরণের দিকে রেলকে শেষ করে দিচ্ছে কিনা। আর এই বাড়তি ভাড়া নেওয়া উচিত কি উচিত? বাড়তি ভাড়া যখন নেওয়া হয় সবসময় অসুবিধা হয়, এটা অস্বীকার করার উপায় নেই। এক্সিস্টিং সিস্টেম থেকে যখনই একটা ভাড়া বাড়ানোর দিকে আমরা যাই, তখন যে কিছুটা হলেও অসুবিধা হবে। বিমল বাবু, বাড়তি ভাড়া সরকার নিজে ঘোষণা করছে না কেন? সরকার নিজে ঘোষণা করছে না কেন যে ভাড়া এই জায়গা থেকে এই জায়গায় হলো? অমিত বাবু, আমি আপনার কাছে আবারও আসবো, আপনাকে সময় দিচ্ছি এক এক করে। এখন বিমল শঙ্কর বাবু বলে নিন প্লিজ। টাকাটা তো সরকার, সবাই এক এক করে বলবেন। অমিত বাবু, আমি আপনার কাছে আবার পরে আসবো। বিমল শঙ্কর বাবুকে এখন বলার সুযোগ দিই প্লিজ। বিমল শঙ্কর বাবু প্লিজ। আমরা সবাই দূরে আছি, এরকম কথার উপর কথা বললে কিন্তু কেউ কথা বলতে পারবে না। একেবারে প্লিজ বলুন। প্রথম আমার কথা হচ্ছে যে ভাড়া বাড়া, এর আগে যে ভাড়া বাড়েনি তা তো নয়, এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হচ্ছে। আমি একটা কথা বলি, 80-র দশক ইংল্যান্ডে যখন মার্গারেট থ্যাচার এসেছিলেন, তিনি রেলকে প্রথমে বিক্রি করে দিয়েছিলেন একেবারে, কিন্তু ওটা ভালো হয়নি সরকারের পক্ষে। পরবর্তীকালে সরকার আবার রেলকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। ফলে রেল একেবারে পুরো বিক্রি করে দেওয়া হবে, এগুলো একটাই দড়ি দেখে সাপের ভয় যারা পায় তারা ওই রকম ভয় পাচ্ছে, ওরকম কোনো সম্ভাবনা নেই। কিন্তু আবার এটাও ঠিক যে যত দিন যায় রেলের পরিষেবা বৃদ্ধি করতে, এই মুহূর্তে আমি একদম তথ্য দিয়ে প্রমাণ করতে পারি, তার জন্য আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে। এটা হচ্ছে নরেন্দ্র মোদী সরকার আসার পরে রেলের পরিষেবা কিভাবে বৃদ্ধি পেয়েছে, রেলের কোচের যে স্ট্যান্ডার্ড কিভাবে বৃদ্ধি পেয়েছে, রেলওয়ের ইলেকট্রিফিকেশন কতখানি প্রায় শেষ হওয়ার দিকে এগোচ্ছে। এবং শুধু তাই নয়, এটাও বলি যে রেলের যে নতুন কোচ হচ্ছে, দ্রুতগামী ট্রেন চালু করা হচ্ছে, অর্থাৎ ভারতীয় রেল এখন মোটামুটি বিশ্বের প্রথম সারির দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে পারে। আমি মানছি বিমল শঙ্কর বাবু, কিছু হয়নি, কোনো কাজ হয়নি, কোনো পরিষেবা বৃদ্ধি পায়নি, কথা একবারও বলবো না। এই কোভিড পরিস্থিতির মধ্যে প্রথম লকডাউনের পর অনেক স্টেশনের খোলনলচে ভোল বদল আমরা দেখেছি, খোলনলচে বদলে গিয়েছে। কিন্তু আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন অন্য জায়গায় বিমল শঙ্কর বাবু। এই উন্নতিগুলোকে, যাবতীয় উন্নতিগুলোকে স্বীকার করে নিয়েও বলছি, এই যে বাড়তি টাকাটা নেওয়া হচ্ছে পরিষেবা দেওয়ার জন্য, আমার বক্তব্য রেলের বাজেট তো আজকে সাধারণ বাজেটের অন্তর্ভুক্ত। আজকে নিশ্চিতভাবে এদেশের রাস্তাঘাট ব্যবহার করবার জন্য যেখানে যেখানে প্রাইভেট সেক্টর এসে ইনভেস্ট করেছে, বানিয়েছে বিল্ট অপারেট ট্রান্সফার ভিত্তিতে, সেখানে যে টোল নেওয়া আমি তার কথা বলছি না। কিন্তু এর বাইরে ধরুন আমি বাড়ি থেকে বেরিয়ে এই যে অফিস আসি, এই রাস্তার মধ্যে কোথাও আমাকে টোল দিতে হয় না। তার কারণ আমার যে সাধারণ কর, সেই করের টাকা থেকে সাধারণ বাজেট হয়, সেই বাজেট থেকে পিডব্লিউডির বাজেট বরাদ্দ হয়। একইভাবে রেলের বাজেটও বরাদ্দ হয় আজকের দিনে, রেল বাজেট আলাদা করে পেশ হয় না। সেক্ষেত্রে এই বাড়তি টাকাটা আমি দেবো কেন? আমি তো অলরেডি একবার টাকা দিয়েছি নাগরিক হিসেবে, কর দিচ্ছি প্রত্যেক দিন, সমস্ত জিনিস কিনতে গিয়ে জিএসটি দিচ্ছি। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বৃদ্ধিটা ঠিক কেমন হয়েছে, কতটা হয়েছে। একেবারে সর্বোচ্চ স্তরে যারা এসিতে চাপেন তাদের 50 টাকা, ন্যূনতম স্তরে 10 টাকা, এবং শহরতলির ট্রেনে 1 পয়সা ভাড়া বাড়েনি। মনে রাখতে হবে এখনো রেলে 5 টাকা দিয়ে রেল চাপা যায়। একটা বাসে উঠতে গেলে এখন কলকাতায় বাসে উঠতে গেলে 10 টাকা লাগে, 8 টাকা ভাড়া নেই। সব বাস কিন্তু 10 টাকা করে দিয়েছে, সরকারের কথা তোয়াক্কা করেনি ওরা, বাসের মালিকরা। এখন 10 টাকা দিতে হয়। রেল 5 টাকায় এখনো অনেক দূর অব্দি প্যাসেঞ্জারকে নিয়ে যায়। মনে রাখতে হবে সবচেয়ে সস্তার পরিবহন এখনো ভারতীয় রেল, তাদের ভাড়া বাড়েনি। ভাড়া বেড়েছে যারা দূরপাল্লার ট্রেন বা শহরতলির বাইরের যে ট্রেনগুলো, 10 থেকে 50 টাকা। আমার মনে হয় এতে এত গেল করার কোনো কারণ নেই।
দ্বিতীয় কথা হচ্ছে রেলের কাজকর্মে প্রাইভেট সেক্টরকে অন্তর্ভুক্তকরণ কি আজকের ঘটনা? ও তো 80-র দশক থেকে শুরু হয়ে গেছে এবং কংগ্রেস আমল থেকে শুরু হয়ে গেছে। প্রাইভেট সেক্টর এখানে তো অংশ নিচ্ছে, তো নানান ভাবে অংশ নিচ্ছে। স্টেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এর আগে প্রাইভেট সেক্টরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, বিভিন্ন স্টেশনকে প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেওয়া হয়েছে ডেভেলপমেন্টের জন্য। নিশ্চিতভাবে আপনি অসত্য বলছেন না বিমল শঙ্কর বাবু। এদেশের অর্থনৈতিক উদারীকরণ 91 থেকে শুরু হয়েছে, তারপরে যারাই সরকার চালিয়েছেন তারাই সে পথে হেঁটেছেন। আমি এই নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু আমার প্রশ্ন এই যে প্রাইভেট পাবলিক মানে সেক্টরে প্রাইভেট আর পাবলিক নিয়ে যে ঝামেলা, তাতে করে আদৌ পাবলিক মানে আম জনতার কোনো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আমি পার্থপ্রতিম বাবুর কাছে আসি। পার্থপ্রতিম বাবু, আমার আরেকটা প্রশ্নও ছিল, যে কথাটা বিমল শঙ্কর বাবু হয়তো ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে বলার চেষ্টা করছেন। 1989 সাল থেকে দেশে একটা নতুন প্রথা শুরু হলো দেখলাম, এটাও কিন্তু সমানভাবে আমাদের মাথায় রেখে বলতে হবে। ভারতের রেলমন্ত্রীরা নামে ভারতীয় রেলের মন্ত্রী হলেন ঠিকই, কিন্তু তারা কোনো একটা রাজ্যের মন্ত্রী হতে শুরু করলেন। রামবিলাস পাসওয়ান, নীতিশ কুমার, পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তার সময়ে অন্য রাজ্যের যারা রাজনৈতিক দল তারা অনেক সময় বিক্ষোভ দেখিয়েছেন। তার কারণ তারা তাদের নিজের মতো করে নিজের রাজ্যের যে রেল পরিষেবাটুকু তার শ্রীবৃদ্ধি করিয়েছেন নিজের রাজ্যের জনগণের কাছে বাড়তি জনপ্রিয়তা লাভের জন্য। এখানেই আমার প্রশ্ন পার্থপ্রতিম বাবু, কোথাও কি ওই 90 দশকে ভারতীয় ক্রিকেট টিমের মতো ভারতীয় রেলটাও আসলে আঞ্চলিক হয়ে গেছিল এবং তারই মূল্য গুনতে হচ্ছে আজকে? 5 টাকা খরচা করতে গেলেও যাত্রীর কাছ থেকে নিতে হচ্ছে, তার কারণ রেলের ভাড়াটা আসলে এসব করতে গিয়ে শূন্য হয়ে গেছে। অনির্বাণ অংশ তো ঠিক বলেছেন কথাটা। এই কারণের জন্য যে শুধু রেল কেন, আপনি ভারতবর্ষের পলিটিসাইজেশন ইন অ্যাডমিনিস্ট্রেশন যে রেঞ্জে যায়, যে রাজ্য থেকে যে মন্ত্রী হন, সেটা সারের কারখানা থেকে রেল চালানো থেকে শুরু করে লোহা ইস্পাত থেকে শুরু করে ফার্টিলাইজার সমস্ত কিছুতে আপনি দেখতে পাবেন যে এরকম একটা রিজিওনাল প্রভাব থাকে যে যখন মন্ত্রী হন। কিন্তু আসলে তো তারা একটা ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় গেছেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি দেখা যায় যে রেলের ভূমিকাটা আরও মারাত্মক গুরুত্বপূর্ণ আমাদের দেশের অর্থনীতি এবং দেশের সমাজে, কারণ এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট সেক্টর অফ মাস ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আমাদের মতো গরিব দেশের মানুষের গণপরিবহনের সবচেয়ে উপযোগী মাধ্যম হচ্ছে ভারতীয় রেল। ফলে এই রেল এবং এখানে রেলের হচ্ছে যে ভাড়াটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইস্যু। আমরা প্রায়ই দেখবেন অনির্বাণ, আপনার সাথে আলোচনা করি সন্ধ্যেবেলায় যে লোকাল ট্রেন না চললে পরে কি অসুবিধায় আমরা পড়ি, ফলে একটা কেন লাইফ লাইন হয়ে যায় একটা ট্রেন। আমি বলছি যে আজকের আলোচনায় হয়তো লোকাল ট্রেনের এই ডেভেলপমেন্ট ফিস বসানোর কথা নেই, কিন্তু এতৎসত্ত্বেও যে ঢঙে এটা নিয়ে আসা হলো, এটা দুটো, একটা হচ্ছে অনৈতিক এবং আর একটা সেই অর্থে জনবিরোধীও। অনৈতিক কেন? আপনি প্রথমেই দেখাচ্ছিলেন যে রেলের জন্য একটা বাজেট সংসদে প্লেস করা হয়েছিল, সেখানে তার আয় ব্যয় নির্ধারিত ছিল এবং বছর শেষ হওয়ার আগে এমন কোনো ঘটনা দৈবযোগে ঘটেনি ভারতবর্ষে যে ভারতীয় রেলের ব্যয় বেড়েছে। বরং দুটো ফিনান্সিয়াল ইয়ার জুড়ে আমি বলতে পারি রেলের সবচেয়ে লস মেকিং সেক্টর যেটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট। ইনফ্যাক্ট গত বছর এবং এবছরের অর্ধেক প্যাসেঞ্জার ট্রেন যা লক্ষ্যমাত্রা হচ্ছে অনেক কম চলেছে, ফলে সেই অর্থে অপারেশন কস্ট অনেক কম ছিল। তৎসত্ত্বেও যখন এই ডেভেলপমেন্ট ফিজ ইম্পোজ করা হচ্ছে, দেয়ার আর সামথিং আদার পলিটিক্স অর আদার ইকোনমিক্স। আমি এই কারণে বলছি আপনাকে যে এইটা হচ্ছে যে অনৈতিক। যেভাবে দেখবেন যে সংসদকে এড়িয়ে আজকাল আমাদের তো পেট্রোল ডিজেলের দাম যেরকম ভাবে বাড়ে, তাহলে এক্ষেত্রেও বাড়ছে। আমার কথা হচ্ছে ট্রেনের টিকিটের মধ্যে টিকিটের দাম, ধরুন আপনি যাদবপুর থেকে ব্যারাকপুর যাবেন, তাহলে এই টিকিটের দামের মধ্যেই ধরা আছে অপারেশন, মেনটেনেন্স, এবং বারবার বাজেট যখন পেশ করা হয় তখন বলা হয় যে এই এন্টায়ার বাজেট ইনক্লুড করে সেটা হচ্ছে যাত্রী স্বাচ্ছন্দ্য, যাত্রী সুরক্ষা এবং রেলের পরিকাঠামো নির্মাণ। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভারতবর্ষের 5% রেল স্টেশনও নেই। এই কোভিড সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা বলছিলাম না অ্যাক্সেস কন্ট্রোল একটা স্টেশন হবে, অর্থাৎ যাত্রী নিয়ন্ত্রণ করা যায়, সেটা ভারতবর্ষের 5% রেলওয়ে স্টেশন নেই। এবং আমি আপনাকে বলছি যে যেটা ঘুরপথে হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের রেলের অ্যাভারেজ বার্ষিক যাত্রীর সংখ্যা 850 কোটির কাছাকাছি। আজকে যে ভাড়া প্রস্তাবিত হয়েছে 10 থেকে 50, আপনি যদি এর একটা অ্যাভারেজ ধরেন 30 টাকা, সিম্পল একটা সার্কুলারের খোঁচায় 850 ইন্টু 30 করলে 25,500 কোটি টাকা সরকারের ঘরে ঢোকে। আমি বলছি যে এটা কি সত্যি মানুষের উপর যুদ্ধ ঘোষণা নয়? আমি বলছি অনির্বাণ যে আরো মারাত্মক এবং অনৈতিক কোন জায়গায়, আপনি যদি টিকিটের দাম বাড়াতেন একটা আর্গুমেন্ট, অর্থাৎ আমি 15 কিলোমিটার গেলে একরকম দাম হবে, আমি 50 কিলোমিটার গেলে। এক্ষেত্রে আপনি যখনই ফ্ল্যাট দাম বাড়িয়ে দিচ্ছেন তখন আসলে আপনি স্বল্প দূরত্বের যাত্রী যারা, তাদের উপর অনেক বেশি হচ্ছে যে ভাড়ার কোপটা নিয়ে আসছেন আপনি। আমি আপনাকে বলছিলাম, একটা উদাহরণ দিচ্ছি, শান্তিনিকেতন আপনি যদি যান 305 টাকা ভাড়া,
সেটা এমনি, এখন হচ্ছে 355 হবে। সিনিয়র সিটিজেন যদি শুধু ধরেন তাই না, 200 টাকা ভাড়া। আমার সাধারণ অর্থনীতির যুক্তিতে আরেকটা জিনিসও বুঝতে অসুবিধা হচ্ছে পার্থপ্রতিম বাবু, যে পরিষেবাটা আমি পাচ্ছি না, আমি পাবো। আচ্ছা, আপনি আমাকে একটা সোজা কথা বলুন তো পার্থপ্রতিম বাবু, ভবিষ্যতে ভোগ করব এই আশ্বাসে পৃথিবীতে কোন ভোগ্যপণ্যের দাম নির্ধারিত হয়? হয় না তো? যদি রেলকে একটা ভোগ্যপণ্যই ধরে নি, যেভাবে সরকার ভাবতে চাইছেন, আমি যদি একদম সেই যুক্তিতে, খোলা বাজারের অর্থনীতির যুক্তিতেই যদি বিশ্বাস করি, তাহলে যে স্টেশনটা দিয়ে আমি যাতায়াত করছি আজকে সেটা উন্নত নয়, সেটা উন্নত হবে বলে আজকে আমি বাড়তি ভাড়া গুনবো কেন? যেদিন সেটা উন্নত হয়ে যাবে সেদিনকে টাকাটা ফেরত দেওয়া হবে আমি আবার ওই স্টেশন দিয়ে গেলে। আমার এই প্রশ্নটা রইল। আমি একটা ছোট্ট বিরতির সময় আছে, আমার ছোট্ট বিরতির পর আমি ফিরে আসছি আরও বিস্তারিতভাবে এই বিতর্ক নিয়ে কথা বলবার জন্য। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। কোহিনুর বাবু বিরতিতে যাওয়ার আগে বারবার হাত তুলছিলেন, আমি কোহিনুর মজুমদারের কাছে আসবো। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। কোহিনুর বাবু, মানে যে কথাগুলো বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, এত গুড়িয়ে পেঁচিয়ে জিলিপি বানিয়ে, এগুলো একদম টোটালটাই বাজে কথা। আমি একদম পুরো ঘরের তলার কথা। আপনার বর্ধমান থেকে বোলপুর আগে লোকালে যেতে লাগতো 15 টাকা, এখন লাগছে 35 টাকা। কেন না? রেল বোর্ড বলে দিয়েছে, ভাই তুমি যদি লোকাল মেসেঞ্জার ট্রেনেও ট্রাভেল করো তোমাকে মেল এক্সপ্রেসের ভাড়া দিতে। মানে ঘুর পথে টাকাটা আমি বেশি নিচ্ছি কিন্তু ঘোষণা করছি। তাহলে প্যাসেঞ্জার ট্রেন আর মেল এক্সপ্রেস ট্রেনের পার্থক্য রইল না? প্যাসেঞ্জার ট্রেন মানে ময়ূরক্ষীতে আপনি চড়ে যা ভাড়া দেবেন, ময়ূরাক্ষী চড়ে যা ভাড়া দেবেন, কোলফিল্ড চড়েও তাই ভাড়া দেবেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সরকার টাকা তুলবে, প্র্যাকটিক্যালি এক্সটরশন, তোলা তুলবে সাধারণ মানুষের থেকে। এটাই হচ্ছে। 2, আপনি জানেন যে দক্ষিণ পূর্ব রেলওয়ে আর পূর্ব রেলওয়ে হাওড়া ইউনিটে দুটোর, আমি সম্ভবত দেখেওছিলাম, এখন কত আছে জানি না, প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া আলাদা। মানে আপনি 6 নম্বর প্ল্যাটফর্মে কাউকে তুলতে গেলে আপনাকে যে টাকা দিতে হবে, 23 নম্বর স্টেশনে 17, 18, 19 নম্বর প্ল্যাটফর্মে কাউকে তুলতে গেলে আপনাকে তা অন্য প্ল্যাটফর্ম ভাড়া দিতে হবে। এই যে ইন্ডিভিজুয়ালি রেলে তোলাগুলো তুলছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুরন্ত এক্সপ্রেস হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমাদের যুব এক্সপ্রেস হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ইজ্জত স্কিম হয়নি? না কোহিনুর, এখানে আমার প্রশ্ন, যে প্রশ্নটা আমি রেখেছিলাম, এখানে আমার প্রশ্ন কোহিনুর, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলছি না কিন্তু, আমি আবারও বলছি 1989 থেকে 2014 25 বছর ভারতীয় রেলের যারা রেলমন্ত্রী ছিলেন, তারা এই 1-2 ব্যতিক্রম ছাড়া অধিকাংশই তারা ভারতীয় রেল নয়, আঞ্চলিক রেলের প্রতিনিধিত্ব করেছেন। এই অভিযোগটা ওঠে এবং সেটা করতে গিয়ে এমন জনমোহিনী নীতি নিয়েছেন যে রেলের ভাড়াটা আস্তে আস্তে শূন্য হয়েছে। আয়ের দিকে তাকানো হয়নি, শুধু ঢেলে ব্যয়, এবং সেটা করতে গিয়ে রেলের আজকে এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আপনি এটা নিশ্চয়ই জানেন যে রায়বারেলিতে যে কোচ ফ্যাক্টরি, যেটা উত্তরপ্রদেশে আছে, যেখানে আজকে মাননীয় যোগীজি মুখ্যমন্ত্রী, সেই রায়বারেলির কোচ ফ্যাক্টরি তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। 2, আমি তো এটা অভিযোগ করতে পারি যে একাধিক উন্নয়নমূলক কাজ, একাধিক রাস্তার কাজ, একাধিক যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গুজরাট, উত্তরপ্রদেশ আগে পায়, আমরা পাই না। এই অভিযোগ বহুদিন ধরে বিজেপির আছে। এই অভিযোগ আলটিমেটলি একটা বাজে। হ্যাঁ, একটা জায়গায় দাঁড়িয়ে ঠিক, এটা মানতেই হবে। ধরুন আজকে লালু প্রসাদ যাদব রেলের মন্ত্রী, তিনি বিহারের জন্য যে কাজটা করেছেন সেটার প্রচার অবভিয়াসলি বেশি পাবে, কারণ লালু প্রসাদ যাদব তো মহারাষ্ট্রে নাগপুরে গিয়ে নির্বাচনটি লড়বেন না। তাই লালু প্রসাদ যাদব এর কাজ, আরজেডির কাজ, আরজেডির থেকে সাংসদ হয়ে জিতে রেলমন্ত্রী হয়ে কাজ বিহারে কি করেছেন সেইটা আমাকে তো কেটে দিয়েছেন, প্রচার বিহারে বেশি হবে। এটা হয়েছে। আমি শুধু লাস্টলি একটা কথা বলে এখানে শেষ করতে চাই। এই রেল ভাড়ার বৃদ্ধির ক্ষেত্রে এই যে বলছে না প্রাইভেটাইজেশন হচ্ছে, বিভিন্ন স্তর থেকে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট, আপনি যদি একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল বাজেট গুলো দেখেন, এই যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, এটা ঠিক এই জামানায় গ্লোবালাইজেশনে দাঁড়িয়ে সবটা রাষ্ট্রায়ত্ত সংস্থা দিয়ে চলবে না, কিন্তু প্রাইভেট পাবলিক পার্টনারশিপ কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে মাল্টি স্পেশালিটি স্টেশন তৈরি করতে হয়, 375টা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন,
সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন দেখিয়ে গেছিলেন। আমার মনে হয় এগুলো শেখা উচিত, কি করে ফ্রেট করিডর দিয়ে কি করে রেভিনিউ জেনারেশন করতে হয়, কি করে রেলের গায়ে অ্যাডভার্টাইজমেন্ট লাগিয়ে রেভিনিউ জেনারেশন করতে হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে গেছিলেন। এগুলোকে শিখতে হবে। রেভিনিউ জেনারেশন মানে ডাইরেক্ট আমি যে লোকটা প্যাসেঞ্জার ট্রেন চড়তো 10 টাকা দিয়ে, তার থেকে 30 টাকা 3 গুণ ভাড়া বাড়িয়ে দেবো। ঘুষকাড়া বর্ধমান থেকে ঘুষকাড়া যেতে লাগে 10 টাকা, সে বর্ধমান থেকে ঘুষকাড়া করে দিচ্ছে 30 টাকা। সেইভাবে একদম কোট আন কোট, একদম ইউ ক্যান কোট মি নেক্সট টাইম, চিটিংবাজি ফ্রডগিরি করে রেল যে ভাড়াটা তুলছে মানুষের থেকে, এটা চরম লেভেলে নিন্দনীয়। বেশ আমি এতক্ষণ ধরে যে আমাদের যে বিতর্ক তা হচ্ছে ঘুরপথে এই ভাড়া বাড়ানো নিয়ে পরিষেবার বিনিময়ে, অর্থাৎ আমি নতুন পরিষেবা পাবো তার জন্য, বিশেষ করে স্টেশন ডেভেলপমেন্ট, স্টেশনের উন্নয়নের জন্য। আমি ঠিক এখানেই কিসের পরিষেবার কথা বলছেন? ময়ূরাক্ষীর প্যাসেঞ্জার ট্রেন ছিল, সেটার ভাড়া 10 টাকা ছিল, সেটার ভাড়া 35 টাকা দিয়ে কি ময়ূরাক্ষী বেশি জোরে দৌড়াবে? এক্স্যাক্টলি আমি ঠিক এখানটাতে আসতে চাইছি কোহিনূর। এতক্ষণের বিতর্কের পরিপ্রেক্ষিতে আমার আজকে একটা মূল প্রশ্ন আছে, আমার ব্রহ্মাস্ত্র। আমার আজকের ব্রহ্মাস্ত্রের প্রশ্ন, বুঝলাম স্টেশন ডেভেলপমেন্টের কথা হচ্ছে, কিন্তু মানুষ তো শুধু স্টেশনে গিয়ে বসে থাকেন না, মানুষ তো রেলে চড়েন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। আর তাতে যে দুটো জিনিস সব থেকে কাজে লাগে মানুষের, তা হচ্ছে গতি এবং তার সঙ্গেই সময়, অর্থাৎ সময়ানুবর্তিতা। ট্রেনটা 10টা 5-এ ছাড়ার কথা থাকে 10টা 5-এই ছাড়বে, এবং যদি কোথাও পরের দিন সকাল 10টা 15-য় পৌঁছানোর কথা থাকে তাহলে 10টা 15-তেই পৌঁছবে। কিন্তু তা কি হয়? গতি তাও কি আধুনিক হয়েছে? আমি এগুলো নিয়েই প্রশ্নে আসবো এক এক করে। আমি প্রত্যেকের কাছে একটু সময় বেঁধে আসতে বাধ্য হচ্ছে। এবার আমি 30 সেকেন্ডের মধ্যে আসবো প্রত্যেকের কাছে। বিমল শঙ্কর বাবু, 30 সেকেন্ডের মধ্যে বলবেন প্লিজ, গতি আর সময় কবে আধুনিক হবে রেল, নাকি তার জন্য আমাদেরকেই বাড়তি ভাড়া গুনতে হবে? প্রথম কথা হচ্ছে যে একটু আগে তুমি বিরতিতে যাওয়ার আগে বলেছিলে যে ভবিষ্যতে কি উন্নয়ন হবে তার জন্য কেন ভাড়া দেব, অর্থাৎ ভবিষ্যতে কোনো উন্নয়নের জন্য ভাড়া দেব না, আমি টাকা দিচ্ছি আমার সামনেই উন্নয়ন করো, এটা কোন লজিক আমি বুঝতে পারলাম না। দ্বিতীয় কথা, ধরা যাক আমার এখানে আসানসোল স্টেশনকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আগামী দিনে বিশ্বমানের স্টেশন করা হবে, আমাদের লোক বলবে আমি টাকা দেবো না, এরও যেরকম লজিক থাকে না, এটাও সেরকম কোনো লজিক নেই। আমি একটা কথা বলছি যে তুমি নিজে একটু তথ্য নিয়ে দেখো অনির্বাণ, যে বিগত 5-7 বছরে রেলের যে মানে টাইম, অর্থাৎ তার যে পাংচুয়ালিটি কতখানি উন্নত হয়েছে, রেলের নিরাপত্তা কতখানি বেড়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যে হয়নি তা নয়, কিন্তু যে সমস্ত ভয়াবহ অ্যাক্সিডেন্ট এর আগে আমরা দেখেছি সেগুলো কতখানি আটকানো গেছে, একটা তুলনামূলক আলোচনা করলেই বোঝা যাবে যে রেল কতটা আধুনিক হয়েছে। সময় যেহেতু শেষ, বিমল শঙ্কর বাবু আমাকে অন্যদের কাছে যেতে হবে, কিন্তু শুধু একটাই কথা বলবো, আমি আপনার বলার মাঝখানে বলিনি যাতে করে আপনার বলার সময় না কমে, আমি কিন্তু আমার জায়গায় স্টিক করছি। আধুনিক অর্থনীতিতে যদি বাজার অর্থনীতির কথা ধরি বিমল শঙ্কর বাবু, যে যুক্তিতে রেলকে চালানোর চেষ্টা হচ্ছে বাজার অর্থনীতির যুক্তি, অর্থাৎ ফেলো করি মাখো তেল, তাহলে কড়িটা তখনই ফেলবো যখন তেল মাখার সুযোগ থাকবে। তেল পাবো 2 বছর পর, মানে ঘনাদা দেবেন আর আমি এখন করি ফেলবো, এ হতে পারে না। আমার যুক্তিতে এর কোনো, আমার কাছে এর কোনো যুক্তি নেই। পার্থপ্রতিম বাবু 30 সেকেন্ডে প্লিজ। হতে পারে না, আমি অনির্বাণ একটাই শুধু বলি যে কোহিনূর অনেকগুলো তালিকা বলে যাচ্ছিলেন, আমি শুধু একটাই বলবো, নন্দীগ্রাম খুব বিখ্যাত নাম আমাদের রাজ্যে, সেখানে একটা রেলের কারখানা হওয়ার কথা ছিল, সেটা এই কারখানাটা যদি হয়ে থাকতো খুব ভালো হতো, সেখানে এখনো খালি হোগলার মাঠ। ফলে রেলকে এইভাবেই ব্যবহার করেছে বিভিন্ন সময়, এবং আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। ফলে আমার এখন ভয় লাগছে যে এবার বাসের ভাড়াটা না বাড়ে, কেন বিমল বাবুদের যুক্তিতে, কারণ বাসে উঠতে গেলেই যদি বলে যে বাস স্টপে যে নামছেন প্রত্যেকবার, যাদবপুর থানার সামনে নামলেন, বলে এই যে নামার জন্য হচ্ছে আপনার জন্য একটা আলাদা ভাড়া, কারণ বাস স্টপ বানাতে হচ্ছে। ফলে এই যে জিনিসটা চলছে, আমি বলছি যে আত্মনির্ভর ভারত গড়ার নামে যে প্রবঞ্চনা ভারতবাসীর নামে করছে সরকার, নিজের দায় সেটা ঠেলে ফেলে দিচ্ছে এবং সেটা মানুষের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। স্থায়ী পরিকাঠামো নির্মাণ এটা সরকারের এক এবং একমাত্র কাজ। স্কুলের ডেভেলপমেন্ট ফিজ আর স্টেশন ডেভেলপমেন্ট ফিজ এক কনসেপ্ট নয়, এটা ভারতবর্ষে যারা সরকার চালাচ্ছে তাদেরকে বুঝতে হবে। ফলে এই কারণের জন্য স্থায়ী পরিকাঠামো প্রয়োজন, গণপরিবহনের স্বার্থে, নিরাপদ গণপরিবহনের স্বার্থে, সুলভ গণপরিবহনের স্বার্থে। তা না হলে 140 কোটি গরিব দেশের মানুষ হিসেবে আমি বলছি আমরা কখনোই নিরাপদ একটি
পরিবহন ব্যবস্থায় ঢুকতে পারবো না, এবং এটা একটা ভুল ট্রেন্ড, এবং যে অভ্যেসটা অনির্বাণ আমাদের করিয়ে দেওয়া হচ্ছে যে এই ফিসগুলো দেওয়ানোর, এবং সেটা, এবং তারপরে যদি এটা বেসরকারীকরণ হয় তাহলে মানুষ যেন অনেক সহজে বেসরকারীকরণটাকে অ্যাকসেপ্ট করতে পারে, মেনে নিতে পারেন, এরকম একটা মেনে নিতে কালচারের পারেন। মধ্যে নেওয়া নিয়ে যাওয়া। সময় যেহেতু শেষ, আমি সরকারিকরণ বেসরকারিকরণের বিতর্কে যাব না, কিন্তু আমি আবার ওই একটাই কথা বলবো, এই প্রাইভেট পাবলিক দ্বন্দ্বে আমার বিন্দুমাত্র রুচি নেই, শুধুমাত্র পাবলিক মানে আম জনতার কি এলো আর কি গেল সেটুকু ছাড়া। আমি সেখান থেকে কোহিনুরবাবু আপনাকে প্রশ্ন করব যে সাধারণ মানুষের রিলিফ পাওয়ার, স্বস্তি পাওয়ার কি কোনো জায়গা থাকবে না? যদি আমাকে বাড়তি উন্নয়ন পেতে হয় তাহলে সত্যি সত্যি বাড়তি গাঁটের করি খরচা করতে হবে? না না, এটা তো আপনি যদি এটা ফিরে যেতে গেলে এটা ফিরে যেতে হবে জওহরলাল নেহরুর কথা। জওহরলাল নেহরু যিনি এই অর্থনৈতিক নীতিটা করে দিয়েছিলেন যে হিউম্যান ফেস থাকবে, ডেভেলপমেন্ট থাকবে, কিন্তু আপনার হিউম্যান ফেস থাকবে, সংস্কার হবে, কিন্তু যে মানুষটা সংস্কারে টাকা দিয়ে পার্টিসিপেট করতে পারবে না, যে মানুষ সকল চাঁদা দেবে না, সে অষ্টমী দুপুরবেলা ভোগ খাবে না, এটা ভারতবর্ষে চলে না, এটা ভারতবর্ষের নিয়ম না। দুই, এখানে আরেকটা কথা খুব বলা ইম্পর্টেন্ট, যে এই যে সময়, এই কোভিড কাল 2.5 বছর ধরে মানুষের অর্থনৈতিক তো উন্নতি, মানুষের অর্থনৈতিক উন্নতি হয়নি। এই সময় সাধারণ একেবারে মাস লেভেলের মানুষের পেটে লাথি মারার এত ইনসেনসিটিভ সরকার কেন হচ্ছে এটা কেউ বুঝতে পারছে না। লাস্টলি রেল, আমি আবার বলি, রেল হচ্ছে মানুষের লাইফ লাইন। এই যে আপনি গতির কথা বলছেন না, এই তেজাস এক্সপ্রেস, এই গতি সময় মতো না পৌঁছতে পারলে কম্পেনসেশন দেওয়ার কথা ছিল, ভারত দেওয়ার কথা ছিল, তেজাস এক্সপ্রেসটা এই চক্করে উঠে গিয়েছে। এই রেল প্র্যাকটিক্যাল উন্নতি হয়নি। আমি তো আবার বললাম 10 টাকা দিয়ে ময়ূরক্ষীতে চললে একটা বাস্তবতার দিকে আমাদেরকে চোখ ফেরাচ্ছেন কোহিনুর, যে সময় মতো না পৌঁছলে বাড়তি ভাড়া তো দূরের কথা, উল্টে টাকা ফেরত দেওয়ার, কম্পেনসেশন দেওয়ার কথা ছিল। তেজস এক্সপ্রেসের ট্রেনটাই উঠে গিয়েছে। এটাই সম্ভবত আজকের দিনে ভারতীয় রেলে যাতায়াত করা নাগরিকের সাধারণ উপলব্ধি। নিশ্চিতভাবে আমি কিন্তু আবারও এই রাজনৈতিক তর্কে আসবো না যে 2014 থেকে 2021 গোটাটা হলো কিনা, নিশ্চিতভাবে তা হয়নি। আবার 2014 থেকে 2021 যাবতীয় উন্নতি হলো, নিশ্চিতভাবে সেটাও হয়নি। কিন্তু এই উন্নতি অথবা অবনতির জন্য পাবলিক, সাধারণ মানুষ কি দাম দিচ্ছেন আর কি দাম তাকে দিতে হবে, এটাই বোধহয় দিনের শেষে মানুষের কাছে সবচেয়ে প্রয়োজনীয়। এবং সেই প্রয়োজনীয় উত্তরটা কিন্তু আজকের এই বিতর্ক থেকে পেলাম না, যে কেন এই 10 থেকে 50 টাকা পর্যন্ত অতিরিক্ত গুনতে হবে মানুষকে, ঘুরিয়ে ভাড়া বাড়বে এই কোভিড সিচুয়েশনের পর, যখন প্রত্যেকেরই অবস্থা আরও খারাপ হয়েছে, ভালো হয়নি একমাত্র গোটা বিশ্বে ওষুধ কোম্পানিগুলি ছাড়া। এই যুক্তির সত্যিই কোনো তল খুঁজে পাওয়া গেল না। অনিবার্যের অগ্নিবাণে আজকের বিতর্ক পর্ব এখানেই শেষ করছে। এবার ফিরে আসছে ছোট্ট বিরতির পর মুহূর্তের সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির বিষয়টি সামনে আসার পর থেকেই লাগাতার রাজনৈতিক বিতর্ক চলেছে। কেন্দ্র বনাম পাঞ্জাব পুলিশ বিতর্ক চলেছে, তার মাঝখানে গোটা বিষয়টি অর্থাৎ মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। কিন্তু এসবের মাঝখানেই এবার বড়সড় রদবদল হলো পাঞ্জাব পুলিশে। সরিয়ে দেওয়া হলো পাঞ্জাব পুলিশের ডিজিকে। নতুন ডিজি হলেন বীরেশ কুমার ভাওয়ারা। 5 তারিখ ভোটমুখী পাঞ্জাবে প্রচারে গিয়ে কৃষক বিক্ষোভে আটকে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। 20 মিনিট আটকে থাকে তার কনভয়। দেশ জুড়ে শুরু হয় ব্যাপক শোরগোল। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যকে কাঠগড়ায় তোলা হয়। শুধু দোষারোপই নয়, এবার সরিয়ে দেওয়া হলো ডিজিপি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে। পাঞ্জাবের নতুন ডিজি বীরেশ কুমার ভাওয়ারা। 1987 ব্যাচের আইপিএস বীরেশ কুমার ভাওয়ারা সর্বাধিক 2 বছর ওই পদে থাকবেন তিনি। ডিজিপির দৌড়ে ছিলেন দিনকর গুপ্তা ও প্রবোধ কুমার। শেষ পর্যন্ত ভাওয়ারাকে ডিজিপি পদের জন্য বেছে নেওয়া হলো। অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী থাকাকালীন গোয়েন্দা বিভাগের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব সামলেছেন ভাওয়ারা। সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের 1 মার্চ অবসর নেওয়ার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এমন কাউকে ওই পদে নিয়োগ করা দরকার যার কার্যকালের মেয়াদ অন্তত 6 মাস বাকি আছে। সেই নিয়ম মেনেই ভাওয়ারার নিয়োগ। গত 4 মাসে এই নিয়ে 4 বার ডিজি বদল হলো কংগ্রেস শাসিত পাঞ্জাবে। কেবল ডিজি নয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাফিলতির জেরে সরানো হলো 7 জন আইপিএসকেও, যার মধ্যে রয়েছেন ফিরোজপুরের এসএসপি। রিপাবলিক বাংলা।
অনির্বাণের অগ্নিবাণে ব্রেকিং নিউজে এসে প্রথমেই যে খবরে চোখ রাখবো, কামারহাটিতে প্রকাশ্যে সোনার দোকানে গুলি চালানো হলো এবং গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী ইতিমধ্যেই মারা গিয়েছেন, নিহত হয়েছেন গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী। ডাকাতি করতে এসেই গুলি চালায় দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে। কামারহাটির শক্কু রোডে রীতিমতো উত্তেজনা, ঘটনাস্থলে পৌঁছেছে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রান্তের সঙ্গে, সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে। বিক্রান্ত, কিভাবে ঘটলো এই ঘটনা, প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন? দেখো আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কামারহাটি শপিং রোডে। এই ঘটনা, এই যে রোডের ওপর এই যে দোকানটি দেখতে পাচ্ছ, এই দোকানেই কিন্তু ঘটনাটি ঘটেছে, গুলিচালনার ঘটনা আছে। এই ঘটনাটি ঘটার সময় হচ্ছে ঠিক 3:30 থেকে 4টের মধ্যে। যারা আসে, অর্থাৎ যেটুকু জানা যাচ্ছে পুলিশ সূত্রে বা স্থানীয় সূত্রে, যে দুজন ঘটনাস্থলে দুজন বাইকে করে আসে, এসে তারা কাস্টমার সঙ্গে ভেতরে ঢোকে। তারা পুরো দোকানের গয়না কিনে তারপর বিল বানানো হয়। এরপরই তখন যখন টাকা চাওয়া হয়, যেটা জানা যাচ্ছে যে টাকা দেওয়ার সময় আচমকাই তারা পকেট থেকে বন্দুক বার করে 4 রাউন্ড গুলি চালিয়ে তারা কিন্তু ঠিক এই রাস্তা ধরেই কিন্তু তারা পালিয়ে যায়। এই মুহূর্তে আর এখন এই প্রথম যে ঘটনাটা ঘটেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ঘটনাটা কিন্তু আকস্মিকভাবে ঘটনা নয়। কারণ যারা এসেছিল তারা কিন্তু পুরো রেকি করে এসেছিল। কারণ যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় আশপাশের যত দোকান রয়েছে তারা কিন্তু সমস্ত দোকান কিন্তু দুপুরবেলা বন্ধ থাকে। ঠিক শুধুমাত্র এই যে দোকান দেখছো, গয়নার দোকান, এই দোকানটাই কিন্তু খোলা থাকে এবং এই দোকানে ঠিক 300 দূরত্বেই কিন্তু কামারহাটি ফাঁড়ি, অর্থাৎ কামারহাটি আউটপোস্ট। এই অবস্থায় অর্থাৎ এতটা রিস্কে কিভাবে যে তারা কাজ করলো, এটা কিন্তু নিশ্চিতভাবে এটা পরিকল্পিত বিক্রান্ত। বুঝতে পারছি তোমার কথা শুনে। তুমি আমাদের সঙ্গে থাকো বিক্রান্ত, আমরা একবার শুনে নেবো এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক, তাদের কাছ থেকে আমরা কি জানতে পারছি, কি বলেছেন তারা, শুনে নেব পুলিশ আধিকারিকের বক্তব্য। অ্যারাউন্ড 4:30 কামারহাটিতে এই জুয়েলারি শপে রাহুল গুপ্তা, এজ অ্যারাউন্ড 35, ওনার ওপরে কিছু রাউন্ড গুলি চলে। উনি হসপিটালে ট্রিটমেন্টে আছেন এবং এখন সুস্থ আছেন। বাকি ইনসিডেন্টের ওপরে আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। অর্থাৎ চিকিৎসাধীন রয়েছেন যে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তিনি সুস্থও আছেন বলে দাবি পুলিশ আধিকারিকের। আমি বিক্রান্ত আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এত বড় একটি ঘটনা, পরিকল্পনা মাফিক ডাকাতি করতে আসা, তুমি যেমনটা বলছিলে রেকি করে গেছিল, আশপাশের সব দোকান বন্ধ থাকে, অর্থাৎ অপেক্ষাকৃত খুব কম ভিড় এবং সবচেয়ে কম বাধা পাবে এমন সময় আসা, কোনো স্থানীয় কোনো গ্যাং, পুরনো কোনো গ্যাংয়ের ঘটানো ঘটনা, পুলিশ এখনো পর্যন্ত কোনো গ্যাংকে সন্দেহ করছে? পুলিশ এই ব্যাপারে কিন্তু এখন অব্দি কিছু বলতে চাইছে না। পুলিশের বক্তব্য যে প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে, তদন্ত শুরু হয়েছে, এখনই কিছু বলা যাবে না। তবে এটা যেটা একদম বললে যে পরিকল্পনা মাফিক, এটা কিন্তু পরিকল্পনা মাফিক খুন বলেই মনে করা, মানে আঘাত বলেই মনে করা হচ্ছে। তাকে প্রথমে সাগরদত্ত হাসপাতালে, তারপর বেলঘরিয়া একটি নার্সিংহোমে, এরপর কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো স্থানীয়। দাদা, এই যে ঘটনা ঘটেছে, এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে এই এলাকায়? এমন ঘটনা কোনোদিন ঘটেনি, ফলে স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষ এবং এই অঞ্চলের ব্যবসায়ীরা তারা রীতিমতো বিস্মিত এবং তারাও কিন্তু এই ঘটনার অভিজ্ঞতা রীতিমতো আতঙ্কিত বোধ করছেন। ধন্যবাদ বিক্রান্ত, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিক্রান্তের সঙ্গে। চোখ রাখবো অনির্বাণের অগ্নিবাণে পরবর্তী ব্রেকিং খবরে। কোভিড আক্রান্তের সাথে দুর্ব্যবহারের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে, কোভিড আক্রান্তের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে সিএমওইচের কাছে পা ধরে ক্ষমা চাইলেন অভিযুক্ত চিকিৎসক। মুর্শিদাবাদের কান্দি হাসপাতালের ঘটনা। ভালো করে রাখতে পারছেন এই যে পোর্শনটা আছে না, এই দরকার একটা ব্যারিকেড করো। আমি একটাই শুধু রিকোয়েস্ট করবো, আমার শুধু বলার ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে স্যার,
মানে আমি এই মানে পাবলিক হেলথ এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এই ডিগ্রি কারো দেখিনি স্যার আপনার রুমের ফ্রেন্ডদের মানে এই কমিউনিটি ডিএনপি চলো 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 ভালো করে কাজ করো দেখলে মনে করুন আমি না 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 মানে আরে যা রে বাবা চলো চলো ঠিক আছে স্যার চোখ রাখবো এবার বাবুঘাটে গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্পে মেয়র, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি নিজে ওই ক্যাম্প পরিদর্শন করলেন। গঙ্গাসাগর যাওয়ার পথে প্রত্যেকবার সাধু এবং পুণ্যার্থীরা এসে এই ক্যাম্পে থাকেন। আমরা জানি এই ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয় বাবুঘাটে। আজ মেয়র ফিরহাদ হাকিম নিজে পরিদর্শনে যান, ক্যাম্পের অবস্থা খতিয়ে দেখেন। ইতিমধ্যেই ক্যাম্পে কোভিড পরীক্ষা করা হচ্ছে, সেই পরীক্ষার জেরে বেশ কয়েকজন পজিটিভ হয়ে এসছেন। বাড়তি ব্যবস্থা, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুনে নেব পরিদর্শনে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম কি বলেছেন। এখানে ভ্যাকসিনেশন ক্যাম্প দুটো করা হয়েছে, কোভিড টেস্টিং ক্যাম্প করা হয়েছে, 3টে আমাদের আইসোলেশন ক্যাম্প হয়েছে এবং যাদের আইসোলেশন ক্যাম্পে সিরিয়াস তাদের জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, তাদের যাতে হসপিটালে শিফট করা যায় বা আমাদের সেফ হোমে শিফট করা যায়। এই ব্যবস্থাগুলো এখানে আমরা এবার এক্সট্রা করেছি। টেস্টের কোনো রিপোর্ট এসেছে, কোন কতজনের টেস্ট হলো? কালকে এসেছিল, শুনলাম 2জন পজিটিভ হয়েছে। অনির্বাণের অগ্নিবাণ আজ এ পর্যন্ত। এরপরে দেখুন কথা হোকের সেরা মুহূর্ত।